আমাদের জীবনে সবকিছু দ্রুত গতিতে এগোচ্ছে এবং এর সাথে তাল মিলিয়ে চলা কঠিন। নতুন বছরটি এক মুহূর্তের মধ্যে এসে চলে গেল, যা কার্যত প্রতিটি ক্ষেত্রেই গতির প্রতি আমাদের আবেগকে তুলে ধরে। ইন্টারনেট, খাবার সরবরাহ, এমনকি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি, সকলেই দ্রুত সমাধান খুঁজছে। ঐতিহ্যবাহী খাবার রান্না করতে সময় লাগে, যে কারণে দ্রুত সমাধান পছন্দ করা হয়। যখন কোনো স্বাস্থ্যগত অস্বস্তির মুখোমুখি হন, তখন বেশিরভাগই ধীর, ঐতিহ্যবাহী প্রতিকারের পরিবর্তে দ্রুত কার্যকর ওষুধ বেছে নেন কারণ তারা তাৎক্ষণিক ফলাফল চান। এমনকি আমাদের বিনোদন পছন্দগুলিও গতির এই প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে। সোশ্যাল মিডিয়া এবং ছোট ভিডিওগুলি আমাদের দ্রুত ডোপামিনের হিট দেয়। দ্রুত ফলাফলের এই তাগিদ আমাদের কর্মসংস্কৃতিতেও বিস্তৃত, যেখানে উৎপাদনশীলতাকে প্রায়শই গতি বলে ভুল করা হয়। লেখক ক্যাল নিউপোর্ট আলোচনা করেছেন যে দক্ষতার জন্য এই দৌড় কিভাবে দীর্ঘস্থায়ী ওভারলোড, এমন একটি অবস্থা যেখানে কাজের পরিমাণ অবিরাম বলে মনে হয়, যা ক্লান্তি এবং মানসিক স্বাস্থ্যের অবনতির দিকে পরিচালিত করে। উৎপাদনশীলতা বৃদ্ধির পরিবর্তে এই উন্মত্ত গতি আমাদের ক্লান্ত করে তোলে এবং অগভীর কাজের দিকে পরিচালিত করে। নিউপোর্ট এই দ্রুতগতির অস্তিত্ব থেকে উদ্ভূত তিনটি মূল সমস্যা চিহ্নিত করেছেন। ১. ব্রেন শর্ট সার্কিট। আমাদের মস্তিষ্ক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পারদর্শী, কিন্তু স্বল্পমেয়াদী কাজের ক্রমাগত চাপ আমাদের অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণে জড়িত হতে বাধা দেয়। এই অতিরিক্ত চাপ এমন একটি চক্রের সূত্রপাত করে যেখানে আমরা চাপ এবং অতৃপ্ত বোধ করি কারণ আমরা আমাদের কার্যকলাপকে দীর্ঘমেয়াদী অর্জনের সাথে সংযুক্ত করতে পারি না। ২. ওভারহেড স্পাইরাল। যদিও বড় সাফল্যের জন্য দলগত কাজ অপরিহার্য, আধুনিক কর্মক্ষেত্রগুলি অতিরিক্ত সভা এবং আলোচনার দ্বারা আটকে থাকে যা প্রকৃত কাজ থেকে বিরত রাখে। যোগাযোগ, উৎপাদনশীলতা সহজতর করার পরিবর্তে অপ্রতিরোধ্য এবং বিপরীতমুখী হয়ে ওঠে। ৩. নিরলস গতি। অস্থির গতিতে কাজ করার প্রয়োজন আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা উভয়েরই ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন প্রাকৃতিক গতিতে গুরুত্বপূর্ণ কাজ করে, তখনই সবচেয়ে বেশি উৎপাদনশীল হয়, যা আজকের ধ্রুবক কার্যকলাপের তাড়াহুড়োয় হারিয়ে গেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ক্রমাগত উচ্চ তীব্রতার কাজের চাপ ছাড়াই প্রায়শই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছিল। মানুষ এমন গতিতে দক্ষ কাজে নিযুক্ত ছিল যা প্রতিফলন এবং স্বাভাবিক ডাউনটাইমের সুযোগ করে দেয়। গতির উপর আধুনিক জোর আমাদের স্নায়ু তারের এবং সামগ্রিক উৎপাদনশীলতার সাথে সাংঘর্ষিক। তাহলে বিকল্প কি? নিউপোর্ট ধীর উৎপাদনশীলতা ধারণাটি বার্নআউট, ভাষা কাজ এবং উদ্বেগের প্রতিকার হিসেবে উপস্থাপন করেন। তিনি এটি অর্জনের জন্য তিনটি মূল কৌশলের পরামর্শ দেন। ১. কম কাজ করুন। আমাদের মনোযোগ সরলীকরণ করলে আরও বেশি সাফল্য অর্জন করা সম্ভব। এই নীতির একটি ঐতিহাসিক উদাহরণ হলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি প্রথমে একাধিক মুদ্রণ কার্যক্রম পরিচালনা করার সময় অপ্রতিরোধ্য দায়িত্বের মুখোমুখি হয়েছিলেন। তার সাফল্য আসে যখন তিনি একজন দক্ষ অংশীদারের কাছে কাজ অর্পণ করেন, যা তাকে নতুন উদ্যোগ অন্বেষণ করার জন্য মুক্ত করে এবং শেষ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মর্যাদা উন্নত করে। এটি নিজেকে খুব বেশি দুর্বল করার পরিবর্তে সত্যিকারের প্রভাবশালী কার্যকলাপের উপর অগ্রাধিকার এবং মনোনিবেশ করার গুরুত্বকে জোর দেয়। ধীর উৎপাদনশীলতার পদ্ধতি গ্রহণের মাধ্যমে ব্যক্তিরা তাদের দক্ষতা এবং সন্তুষ্টি বৃদ্ধি করতে পারে, যা সম্ভাব্যভাবে কাজ এবং জীবনের সাথে তাদের সম্পর্ককে রূপান্তরিত করতে পারে। তাঁর আগ্রহের জাগানো যে কোনো বিষয়ে তিনি অনুসরণ করেছিলেন এবং এর ফলে অসংখ্য সাফল্য অর্জন করেছিলেন। বজ্রপাত তৈরির পর তিনি বাইফোকাল চশমা, ফ্র্যাঙ্কলিন স্টোভ, কাচের হারমোনিকা এবং আরও অনেক উদ্ভাবন আবিষ্কার করেছিলেন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি স্বাধীনতার ঘোষণাপত্র সুরক্ষিত করতে এবং প্যারিস চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমেরিকান স্বাধীনতার একজন ব্যক্তিত্ব হিসেবে তার নাম সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তদুপরি তিনি মার্কিন সংবিধান প্রণয়নে সহায়তা করেছিলেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, আমেরিকান দার্শনিক সমিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাবস্ক্রিপশন ভিত্তিক গ্রন্থাগারের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন এবং পোস্টমাস্টার জেনারেল হিসেবে ঔপনিবেশিক সময়ে ডাক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ফিলাডেলফিয়ার প্রথম অগ্নি নির্বাপন বিভাগও তৈরি করেছিলেন এবং নগর স্যানিটেশন এবং বজ্রপাত সম্পর্কিত বিভিন্ন দিক উন্নত করার জন্য কাজ করেছিলেন।
তাঁর আবিষ্কারের পাশাপাশি তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন। পুয়ার রিচার্ডের অ্যালমানাক এবং তার আত্মজীবনীমূলক বিবরণের মতো কাজগুলি রচনা করেছিলেন, যা উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছিল। তার সময়কে সহজ করার সিদ্ধান্তের কারণেই তার সাফল্য সম্ভব হয়েছিল। তার লাভজনক ছাপাখানার ব্যবসা থেকে সরে এসে তিনি কাজগুলি অর্পণ করতে শুরু করেছিলেন এবং দৈনন্দিন কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, যার ফলে তিনি একই সাথে কম প্রকল্পে মনোনিবেশ করতে পেরেছিলেন। এই পদ্ধতি গড়পড়তা ব্যক্তির অনেক কাজকে ঝাঁকুনির প্রবণতার বিপরীতে তাকে সময়ের সাথে সাথে অনেক কিছু অর্জন করতে সাহায্য করেছিল, একবারে একটি কাজের উপর মনোনিবেশ করার গুরুত্বের উপর জোর দিয়েছিল। কম কাজ কার্যকরভাবে করার অনুশীলন করার জন্য দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা যেতে পারে: উচ্চ প্রভাবশালী কাজগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দেওয়া এবং না বলতে শেখার মাধ্যমে সক্রিয় প্রকল্পগুলিকে সীমিত করা। প্রথমত, একজনের উচিত তাদের প্রতিশ্রুতি মূল্যায়ন করা। ব্যক্তিগত মূল্যবোধের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে কোনটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ তা মূল্যায়ন করার জন্য সমস্ত বর্তমান প্রকল্প এবং দায়িত্ব তালিকাভুক্ত করা। এর অর্থ হল উচ্চ প্রভাবশালী কাজগুলিতে মনোনিবেশ করা যা সর্বাধিক উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। উদাহরণস্বরূপ, ছোটখাটো বাগ সংশোধনের সাথে ব্যস্ত একজন সফটওয়্যার বিকাশকারী এমন উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি বিকাশের সম্ভাবনা উপেক্ষা করতে পারেন যা আরও ব্যবহারকারীদের আকর্ষণ করে, যা পরামর্শ দেয় যে বৃহত্তর, প্রভাবশালী প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া আরও মূল্যবান। দ্বিতীয় শিক্ষা হল তুচ্ছ অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের কাজ সীমিত করা। জশ বিলিংস বিখ্যাতভাবে বলেছিলেন যে এই জীবনের অর্ধেক ঝামেলার কারণ হতে পারে খুব তাড়াতাড়ি হ্যাঁ বলা এবং তাড়াতাড়ি না বলা। অনেক সফল ব্যক্তি তাদের সাফল্যের জন্য কম গুরুত্বপূর্ণ কাজগুলিকে না বলাকেই দায়ী করেন। ট্রেলোর মতো একটি টুলে কাজের একটি তালিকা তৈরি করে অন্যরা একজন ব্যক্তির বর্তমান কাজের চাপ দেখতে পারে, যার ফলে নতুন কাজের আরও চিন্তাশীল বণ্টন হতে পারে। স্বাভাবিক গতিতে কাজ করাও অপরিহার্য। মেরি কুরির প্রাথমিক কর্মজীবন এই নীতির একটি চমৎকার উদাহরণ। 1867 সালে তিনি শিক্ষা অর্জনে অনেক বাধার সম্মুখীন হন, কারণ মহিলাদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল। তিনি গোপনে আন্ডারগ্রাউন্ড ফ্লাইং ইউনিভার্সিটিতে যোগদান করেন, এক ধাপ পর এক শিক্ষা গ্রহণ করেন, তার পরিস্থিতি স্বীকার করেন এবং বছরের পর বছর ধরে ধীরে ধীরে তার জ্ঞান বৃদ্ধি করেন। অর্থশাস্ত্রের পর তিনি প্যারিসে চলে যান, যেখানে তিনি পিয়েরে কুরির সাথে একটি বৈজ্ঞানিক পরীক্ষাগারে অংশীদারিত্ব করেন, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। কুরি ধৈর্য ধরে কাজ করেছিলেন, তাৎক্ষণিক পুরস্কারের চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোনিবেশ করেছিলেন। ইউরেনিয়াম অনুসন্ধান এবং পিচব্লেন্ড থেকে তেজস্ক্রিয় উপাদান বিচ্ছিন্ন করা একটি ক্লান্তিকর প্রক্রিয়া ছিল, যার জন্য একটি চ্যালেঞ্জিং পরিবেশে অধ্যবসায়ের প্রয়োজন ছিল। তার নিষ্ঠার ফলে পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করা সম্ভব হয়েছিল, যা তাড়াহুড়ো প্রচেষ্টার মাধ্যমে নয়, বরং কয়েক বছর ধরে সতর্কতা এবং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে অর্জন করা হয়েছিল। কুরি বিখ্যাতভাবে বলেছিলেন যে তাড়াহুড়ো করলে বোধগম্যতা হারিয়ে যেতে পারে, গতির চেয়ে পুঙ্খানুপুঙ্খতার গুরুত্ব তুলে ধরে। 1903 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়ার পরও তিনি তার মনোযোগ পরিবর্তন করার পরিবর্তে তার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গতি পরিবর্তনের জন্য বাহ্যিক চাপ সত্ত্বেও তার অবিচল দৃষ্টিভঙ্গি 1911 সালে রসায়নে দ্বিতীয় নোবেল জয়ের দিকে পরিচালিত করে, যা তাকে দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা করে তোলে। কাজের মধ্যে ধীরগতির আরও সুচিন্তিত গতি অন্তর্ভুক্ত করা ফলপ্রসূ হতে পারে। এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য দৈনন্দিন সময়সূচিতে নিরবচ্ছিন্ন সময় সংরক্ষণ করে গভীর কাজের উপর জোর দিন, সম্ভবত পোমোডোরো কৌশলের মাধ্যমে, যাতে চূড়ান্ত ফলাফলের চেয়ে কাজের উপরই মনোযোগ দেওয়া হয়। উপরন্তু, বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ অতিরিক্ত চাপ ছাড়াই ভারসাম্য এবং সাফল্যের অনুভূতি বজায় রাখতে সাহায্য করতে পারে। পরিশেষে, কম কাজ অধ্যবসায়ের সাথে করার, প্রভাবশালী কাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে অবিচলভাবে কাজ করার গুরুত্ব স্বীকার করলে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যেতে পারে, যেমনটি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং মেরি কুরির মতো মহান ব্যক্তিত্বদের দ্বারা উদাহরণিত। অনেক ব্যক্তি কাজ করার সময় অবাস্তব সময়সীমা নির্ধারণ করে প্রায়শই দ্রুত কাজ সম্পন্ন করার ক্ষমতাকে অতিরঞ্জিত করে। এই প্রবণতার ফলে সময়সীমা মিস হয়। উদাহরণস্বরূপ,
কেউ দাবি করতে পারে যে তারা 2 সপ্তাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত 1.5 মাস সময় নেয়। অতএব কাজের জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের গতি বোঝার জন্য মননশীলতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ হাতের কাজগুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে ফলাফল নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে বিক্ষেপ এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। মননশীলতা অনুশীলন করা, বর্তমান কাজগুলিতে পূর্ণ মনোযোগ দেওয়া, মাল্টিটাস্কিং এড়ানো এবং পরিমাণের চেয়ে গুণমানকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণমানের উপর আচ্ছন্নতা উৎপাদনশীলতাকে ধীর করে দেয়। যখন ব্যক্তিরা স্বাভাবিক গতিতে কাজ করে, তখন তারা তাদের কাজের মানের উপর মনোনিবেশ করতে পারে। এই পদ্ধতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হলেন বিখ্যাত লেখক জন ম্যাকফি, যিনি সৃজনশীল অকল্পকাহিনীর পথিকৃৎ হিসেবে পরিচিত। ম্যাকফি তার লেখার পরিকল্পনা এবং কাঠামো তৈরি করতে প্রচুর সময় ব্যয় করেছিলেন, কখনো কখনো সপ্তাহ বা মাস। তার নিবন্ধগুলির জন্য ধারণা এবং থিমগুলি সংগঠিত করার জন্য সূচক কার্ডের মতো পদ্ধতি ব্যবহার করেছিলেন। এই সতর্কতার সাথে প্রস্তুতি তাকে উচ্চমানের কাজ তৈরি করতে সাহায্য করেছিল, যা দেখিয়েছিল যে তাড়াহুড়ো গভীরতা এবং নির্ভুলতা হ্রাস করে। ম্যাকফি জোর দিয়ে বলেন যে লেখা হল পুনর্লিখন, যা ইঙ্গিত করে যে পুঙ্খানুপুঙ্খ সংশোধন একটি রচনার কাঠামো এবং ভাষাকে উন্নত করে। তিনি তার এনকাউন্টার্স বইয়ের মতো প্রকল্পগুলিতে বছরের পর বছর উৎসর্গ করেছিলেন, যেখানে বিরোধী দৃষ্টিভঙ্গির মধ্যে জটিল সম্পর্ক অন্বেষণ করার জন্য গবেষণা এবং আখ্যানকে সাবধানতার সাথে মিশ্রিত করা হয়েছিল। ফলাফলটি কেবল একটি বই ছিল না, বরং পরিবেশগত নীতিশাস্ত্রের একটি গভীর অনুসন্ধান ছিল, যা পাঠকদের সাথে অনুরণিত হচ্ছে। গতির চেয়ে গুণমানের উপর ম্যাকফির মনোনিবেশ এই ধারণাটিকে জোর দেয় যে সময় এবং ইচ্ছাকৃততার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা হয়। বিপরীতে, সমসাময়িক সমাজ প্রায়শই গতিকে মূল্য দেয়, যার ফলে দ্রুত নির্মিত এমন কাজের সংখ্যা বৃদ্ধি পায় যার স্থায়ী প্রভাব থাকে না। তাড়াহুড়ো করে তৈরি বই এবং গানগুলি প্রায়শই জনসাধারণের স্মৃতি থেকে তত দ্রুত মুছে যায় যত তাড়াতাড়ি তারা জনপ্রিয়তা অর্জন করে। ক্যাল নিউপোর্ট জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধীর উৎপাদনশীলতাকে আরও উপকারী পদ্ধতি হিসেবে সমর্থন করেন, তাড়াহুড়ো করে ফলাফলের চেয়ে মানসম্পন্ন কাজের প্রয়োজনীয়তার উপর জোর দেন। মানের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য ব্যক্তিরা ব্যবহারিক কৌশল গ্রহণ করতে পারেন, যার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং দক্ষতা অর্জনের জন্য প্রচেষ্টা করা। একজন কারিগরের মানসিকতা গ্রহণের জন্য দক্ষতা বিকাশের জন্য উল্লেখযোগ্য সময় এবং প্রচেষ্টা উৎসর্গ করা, কাজের জন্য উচ্চ মান নির্ধারণ করা এবং উন্নতির জন্য ক্রমাগত প্রতিক্রিয়া খোঁজা জড়িত। গুণমানের কাজের প্রতি এই প্রতিশ্রুতি নিশ্চিত করে যে আউটপুট গড়ের তুলনায় যথেষ্ট ভালো। তবে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। মানের উপর আচ্ছন্নতা পরিপূর্ণতাবাদ বা ক্লান্তির দিকে পরিচালিত করবে না। পরিবর্তে লক্ষ্য হল অপ্রাপ্য পরিপূর্ণতার পিছনে ছুটতে থাকা ফাঁদ এড়িয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত কাজ তৈরি করা। কম গুরুত্বপূর্ণ কাজের উপর জোর দিয়ে, স্বাভাবিক গতিতে কাজ করে এবং মানের উপর মনোযোগ দিয়ে ব্যক্তিরা ধীর উৎপাদনশীলতা অর্জনের দিকে এগিয়ে যেতে পারে। এই পদ্ধতিটি উচ্চ স্তরের উৎকর্ষতা অর্জনের চেষ্টা করার সময় চাপ, উদ্বেগ এবং নিম্ন কর্মক্ষমতা হ্রাস করতে সহায়তা করে। গভীর, কেন্দ্রীভূত কাজের উপর অন্তর্দৃষ্টির জন্য পরিচিত লেখক ক্যাল নিউপোর্ট ধীর উৎপাদনশীলতার সাথে প্রাসঙ্গিক মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করেন। তার ডিপ ওয়ার্ক বইটিতে এমন ধারণা রয়েছে যা উপরে আলোচিত নীতিগুলির সাথে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ, যা উৎপাদনশীলতা এবং কাজের মান বৃদ্ধিতে আগ্রহী যে কারো জন্য এটিকে পঠনযোগ্য করে তোলে। নিউপোর্টের কাজের সারসংক্ষেপের মতো সম্পর্কিত বিষয়বস্তু ভাগ করে নেওয়া অন্যদের এই অন্তর্দৃষ্টি থেকে উপকৃত হতে সাহায্য করে। আরও গভীর সংযোগ গড়ে তোলার এবং এক্সক্লুসিভ কন্টেন্ট অ্যাক্সেস করার জন্য হোয়াটসঅ্যাপে সিকেন কমিউনিটির মতো একটি কমিউনিটিতে যোগদান করা উপকারী হতে পারে। এই স্থানটি নিয়মিত আপডেট এবং মূল্যবান সংস্থান সরবরাহ করতে পারে। সমমনা ব্যক্তিদের সাথে জড়িত থাকা শেখার উন্নতি করে এবং বৃদ্ধিকে উৎসাহিত করে।